আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলে অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আমরা আলোচনা করব। পরিবেশ রসায়নের এই অধ্যায়ের উপর এমনিতে তোমরা ইতিমধ্যে দুটি লেকচার পেয়েছো। তো আজকে আমাদের থার্ড এবং শেষ লেকচারে আমাদের এই অধ্যায়ের বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথমেই আসে অ্যাসিড ক্ষার মতবাদ। অ্যাসিড ক্ষার মতবাদের মাঝে আমরা তিনটা মতবাদ, প্রধান মতবাদ আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ এবং লুইসের ইলেকট্রনীয় মতবাদ, এই তিনটি মতবাদ সম্বন্ধে আমরা জানব। তিনটি মতবাদের আমাদের তাৎপর্য এবং সীমাবদ্ধতা সম্বন্ধে আমরা হালকা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে, কীভাবে বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে এবং পরবর্তীতে আমাদের উদ্ভিদের দেহে প্রবেশ করে। তারপর আমরা আলোচনা করব বিভিন্ন গ্রিনহাউস গ্যাস এবং ক্লোরোফ্লোরোকার্বন, কীভাবে ক্লোরোফ্লোরোকার্বনের নামকরণ করা হয় এবং ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা কীভাবে ওজোন স্তর ক্ষয় হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব। এবং সবশেষে আমরা আলোচনা করব পানির বিশুদ্ধতার বিভিন্ন মানদণ্ড, যার মধ্যে রয়েছে পিএইচ, ক্ষরতা, ডিজলড অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড প্রভৃতি যেই প্যারামিটারগুলো আছে। তো এই প্যারামিটারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের লেকচারের সবার শেষে। তো প্রথমেই আমরা শুরু করি অ্যাসিড ক্ষার মতবাদ দিয়ে। দেখো, অনেক দিন ধরে অম্ল বা ক্ষার এই বিতর্ক, কোনটি অম্ল কোনটি ক্ষার, কোনটিকে আমরা অম্ল বলবো কোনটিকে আমরা ক্ষার বলবো, সেটা নিয়ে আমাদের একটা বিতর্ক ছিল। তো তারপর অম্ল বা ক্ষারের একটা সার্বজনীন সংজ্ঞা নির্ণয় করে দেওয়ার জন্য আমাদের বেশ কিছু মতবাদ আসে। তো তার মধ্যে অগ্রগণ্য যে মতবাদ, তার মধ্যে প্রথম যে মতবাদ সেটা আমাদের আরহেনিয়াসের মতবাদ, যেটাকে বলা হয় আয়নিক মতবাদ। ঠিক আছে, আরহেনিয়াসের মতবাদ বা আয়নিক মতবাদ। এখন দেখো, আরহেনিয়াসের মতবাদটা প্রথমেই যে তোমার ব্যাপারটা মনে রাখতে হবে সেটা আরহেনিয়াসের মতবাদ শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে সত্য। ঠিক আছে, শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে সত্য। জলীয় দ্রবণ ব্যতীত আরহেনিয়াসের মতবাদ কাজ করবে না। তো আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ, যে সকল যৌগ বা আয়ন বা যে কোনো কিছু, যে সকল পদার্থ জলীয় দ্রবণে আমাদের কি দান করে, H+ আয়ন দান করে, ঠিক আছে, তারাই আমাদের অ্যাসিড। আর যারা জলীয় দ্রবণে OH- বা হাইড্রোক্সিল আয়ন কি করে, দান করে, তারা বেস বা ক্ষার। ঠিক আছে, এটা ছিল আমাদের আরহেনিয়াসের মতবাদ। প্রথমে কথা কি হইতে হবে, জলীয় দ্রবণ হইতে হবে। তো জলীয় দ্রবণে যারা কি করবে, প্রোটন দিবে বা H+ দিবে, তারা অ্যাসিড। আর জলীয় দ্রবণে যারা হাইড্রোক্সিল আয়ন দিবে, তারা বেস। তো আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী, আরহেনিয়াসের মতবাদের প্রয়োগ যদি বলি, দেখো, আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী সকল ধরনের অধাতব অক্সাইড, ঠিক আছে, সকল ধরনের মানে বেশিরভাগ অধাতব অক্সাইড, ঠিক আছে, অধাতুর অক্সাইডগুলো, যেমন ধরো আমাদের সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, তারপর হলো আমাদের ধরো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের অক্সাইডগুলো সবগুলি আমাদের আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী তারা আমাদের অ্যাসিড। যেমন এখানে দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, তাহলে আমরা জলীয় দ্রবণ যদি তুমি তৈরি করো, তাহলে আমরা কী পাবো, আমাদের H2SO3। তো এই যে H2SO3 সেটা ভেঙে গিয়ে কি করে, দ্রবণের 2টা প্রোটন দান করে বা 2টা H+ আয়ন দান করে। তো যেহেতু সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণে 2টা প্রোটন দান করতেছে, তো সেই সালফার ডাইঅক্সাইড কী হবে, অ্যাসিড। ঠিক আছে, একইভাবে কার্বন ডাইঅক্সাইডও অ্যাসিড। অন্যদিকে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী
যত ধরনের পদার্থ জলীয় দ্রাবণে কি করে, হাইড্রোক্সিল আয়ন দান করে, তারা সবাই হচ্ছে কি বেস। তো সেই সংজ্ঞা অনুযায়ী সকল ধাতুর অক্সাইড তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তো তারা হচ্ছে সবাই হচ্ছে আমাদের কি বেস বা ক্ষার। যেমন এখানে যদি দেখো যে ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, মানে পানিতে দ্রবীভূত হয়ে কি করতেছে, আমাদের কি করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হচ্ছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে, যা পুনরায় পানিতে বিভাজিত হয়ে কি করবে, মানে পানিতে হচ্ছে কি আয়ন হিসেবে কীভাবে থাকবে, Mg2+ আর 2টা হাইড্রোক্সিল আয়ন। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে কি করতেছে, হাইড্রোক্সিল আয়ন দান করতেছে। তো সেই হিসেবে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষার। তো এই ছিল আমাদের আর্হেনিয়াসের আয়নিক মতবাদ। কিন্তু আর্হেনিয়াসের আয়নিক মতবাদ অনেক সুবিধা থাকলেও এখানে হচ্ছে কি আমাদের কিছু সীমাবদ্ধতাও ছিল, ঠিক আছে। তো সীমাবদ্ধতা, অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে গিয়ে, সেটা সবচেয়ে তার বড় সুবিধা, সেটাই তার সীমাবদ্ধতা। আর্হেনিয়াসের মতবাদ প্রয়োগ করার জন্য অবশ্যই কী হইতে হবে, মাস্ট জলীয় দ্রবণ হইতে হবে। তার মানে জলীয় দ্রবণ ব্যতীত অন্য কোনো দ্রবণে অ্যাসিড বা বেস ব্যাখ্যা করতে আর্হেনিয়াসের মতবাদ পারে না, ঠিক আছে, শুধুমাত্র জলীয় দ্রবণে কার্যকর। তো এটা হচ্ছে তার একটা বড় সীমাবদ্ধতা, ঠিক আছে। তো এই যে সীমাবদ্ধতাগুলো আছে, এটাকে কাটিয়ে ওঠার জন্য পরবর্তীতে আমাদের আরেকটা মতবাদ আসে, সেটাকে বলা হচ্ছে গিয়ে ব্রনস্টেড-লাউরির প্রোটনীয় মতবাদ, ঠিক আছে, প্রোটনীয় মতবাদ। তো ব্রনস্টেড-লাউরি থিওরি অনুযায়ী যে কোনো পদার্থ যা প্রোটন দান করে সে একটা অ্যাসিড, আর যদি যে কোনো একটা পদার্থ যা প্রোটন গ্রহণ করে সে হলো একটা বেস, ঠিক আছে। যেহেতু প্রোটন গ্রহণ এবং হচ্ছে গিয়ে প্রোটন দানের উপর ভিত্তি করে এখানে অ্যাসিড ক্ষার নির্ধারণ করা হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রোটনীয় মতবাদ, ঠিক আছে। কারণ এটা হচ্ছে গিয়ে প্রোটন দান এবং গ্রহণের উপর ভিত্তি করে এই মতবাদটা স্থাপন করা হয়েছে। এখন তো এই অনুযায়ী যে কোনো পদার্থ যা প্রোটন দেবে সে একটা অ্যাসিড। তার মানে ধরো হচ্ছে গিয়ে আমি ধরি HCl, ঠিক আছে। HCl যদি হচ্ছে গিয়ে সে ভেঙে গিয়ে পরিণত হয় H+ আর হচ্ছে গিয়ে Cl- বা ক্লোরাইড আয়ন, ঠিক আছে। এই যে HCl প্রোটন দিচ্ছে, সেই কারণে HCl হচ্ছে আমাদের একটা অ্যাসিড, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে আমি ক্লোরাইড আয়নটা তৈরি হলো, এই যে ক্লোরাইড আয়নটা তৈরি হলো, এই ক্লোরাইড আয়ন কিন্তু পুনরায় কি করতে পারে, একটা প্রোটন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে, HCl এ পরিণত হতে পারে, ঠিক আছে। HCl এ কিন্তু পরিণত হতে পারে। তো এই ক্ষেত্রে যে ক্লোরাইড আয়ন যে পুনরায় প্রোটন গ্রহণ করতেছে, যেহেতু ক্লোরাইড আয়ন প্রোটন গ্রহণ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লোরাইড আয়ন হচ্ছে একটা বেস, ঠিক আছে। তো এই ব্রনস্টেড-লাউরি থিওরাম অনুযায়ী ধরো যে কোনো একটা অ্যাসিড কি করবে, প্রোটন দান করে একটা বেসে পরিণত হয়, আর যে কোনো বেস একটা প্রোটন গ্রহণ করে অ্যাসিডে পরিণত হয়। খেয়াল করো, যে কোনো একটা অ্যাসিড একটা প্রোটন দান করে বেসে পরিণত হচ্ছে, আর যে কোনো একটা বেস একটা প্রোটন গ্রহণ করে অ্যাসিডে পরিণত হচ্ছে। এই যে একটা অ্যাসিড আর একটা বেস, ঠিক আছে, এখানে এই ধরনের যে আমাদের একটা অ্যাসিড যে একটা প্রোটন দান করে বেসে পরিণত হইল, তাকে বলা হয় সেই অ্যাসিডের কনজুগেট বেস, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক। ঠিক তেমনি এই যে একটা বেস বা ক্ষার একটা প্রোটন গ্রহণ করে অ্যাসিডে পরিণত হলো, এই অ্যাসিড থেকে বলা হবে এই বেসের অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড। এই যে এই ব্যাপারটাই কিন্তু এখানে হচ্ছে কি আমাদের দেখানো হয়েছে, খেয়াল করো। H2SO4 বা সালফিউরিক অ্যাসিড নিজে একটা অ্যাসিড, সে কি করছে, পানিকে একটা প্রোটন দান করছে, দান করে সে নিজে পরিণত হচ্ছে HSO4- বা বাইসালফেট আয়নে, আর পানি এই H2SO4 থেকে একটা প্রোটন গ্রহণ করে পরিণত হচ্ছে হাইড্রোনিয়াম আয়নে। ঠিক একইভাবে এখন যে আমাদের হাইড্রোনিয়াম আয়নটা তৈরি হলো, এই হাইড্রোনিয়াম আয়ন কিন্তু পানি প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়েছে, কিন্তু হাইড্রোনিয়াম আয়ন কি করতে পারে, পুনরায় একটা প্রোটন কিন্তু কাকে দিতে পারে, বাইসালফেট আয়নকে দিতে পারে, ঠিক আছে।
তার মানে দেখো H2SO4 একটা প্রোটন ত্যাগ করে বাইসালফেট আয়নে পরিণত হয়েছে, অন্যদিকে পানি একটা প্রোটন গ্রহণ করে আমাদের হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়েছে। কিন্তু এখন হাইড্রোনিয়াম একটা প্রোটন ত্যাগ করে পানিতে পরিণত হতে পারে, অন্যদিকে বাইসালফেট আয়ন একটা প্রোটন গ্রহণ করে H2SO4 পরিণত হতে পারে। তার মানে যদিও সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, কিন্তু তার অনুবন্ধী যে আমাদের আয়নটা, তার মানে বাইসালফেট আয়ন যেটা আছে সেটা কিন্তু একটা বেস। ঠিক আছে, এটাকে বলা হয় এই সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস। ঠিক আছে, ঠিক একইভাবে পানি নিজে একটা বেস, কারণ সে প্রোটন গ্রহণ করতেছে, কিন্তু সে প্রোটন গ্রহণ করে পরিণত হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, যে নিজে একটা অ্যাসিড। এই হাইড্রোনিয়াম আয়নকে বলা হয় পানির কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, তো এই H2SO4 আর এই HSO4- তারা দুইটা মিলে হলো একটা অ্যাসিড আর একটা বেস, তারা দুইটা মিলে হলো একটা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বা অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। ঠিক একইভাবে এখানে পানি আর এখানে যে হাইড্রোনিয়াম আয়ন, এই একটা অ্যাসিড আর একটা বেস মিলে তারা দুইটা হলো একটা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বা অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। ঠিক আছে, তো এই যে আমাদের তত্ত্ব অনুযায়ী, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী খেয়াল করো, যে অ্যাসিড যত বেশি শক্তিশালী, ঠিক আছে, আমি ধরে নিই একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করছে, ঠিক আছে, একটা প্রোটন ত্যাগ করছে আর একটা বেস প্রোটন গ্রহণ করতেছে, গ্রহণ করে বেসটা প্রোটন গ্রহণ করে পরিণত হইলো তার কনজুগেট অ্যাসিডে, আর হচ্ছে গিয়ে অ্যাসিডটা প্রোটন ত্যাগ করে পরিণত হলো তার কনজুগেট বেসে। তো এটাকে যদি একটা উভমুখী বিক্রিয়া দিয়ে দেখাই তাহলে এই যে এভাবে দেখা যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে খেয়াল করো, যেই অ্যাসিডটা যত বেশি শক্তিশালী সেই অ্যাসিড তত দ্রুত প্রোটন ত্যাগ করবে এবং তত দ্রুত তার কনজুগেট বেসে পরিণত হবে। ঠিক আছে, এখন যে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী, ঠিক আছে, সে সবচেয়ে বেশি কি অস্থায়ী। অস্থায়ী কারণ কি? কারণ সে সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে বলেই কিন্তু সে তত তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করতে পারতেছে, এবং সবচেয়ে তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করার কারণে সে কিন্তু সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তাহলে যে অ্যাসিড যত বেশি শক্তিশালী সে তত বেশি অস্থায়ী, কিন্তু তার যে অনুবন্ধী যে আমাদের আয়নটা তৈরি হইল, অনুবন্ধী যে বেসটা তৈরি হইলো, এই যে আমাদের ক্লোরাইড আয়ন, ঠিক আছে, এই ক্লোরাইড আয়ন কিন্তু ঠিক তত বেশি স্থায়ী। তার মানে যে অ্যাসিড যত বেশি শক্তিশালী সে তত তাড়াতাড়ি প্রোটন দান করবে, কিন্তু তার অনুবন্ধী বেসটা তত ধীরে ধীরে প্রোটন গ্রহণ করবে। তার মানে যে অ্যাসিড যত বেশি শক্তিশালী হবে সে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হবে, ঠিক তত বেশি দুর্বল হবে। ঠিক আছে, নাহলে কিন্তু এই কারণে কিন্তু যে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী সে তত তাড়াতাড়ি প্রোটন দান করবে, কিন্তু তার যে কনজুগেট বেস সে তত ধীরে ধীরে কি করবে, প্রোটন গ্রহণ করবে। ঠিক আছে, তো একইভাবে যেই বেস বা যেই ক্ষার যত বেশি শক্তিশালী, ঠিক আছে, তার যে অনুবন্ধী অ্যাসিডটা আছে সেটা ঠিক তত বেশি দুর্বল। এটা কিন্তু হচ্ছে আমাদের ব্রনস্টেড-লাউরি থিওরির আরেকটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে অবদান বলা যায়। ঠিক আছে, এখন ব্রনস্টেড-লাউরি থিওরির অনেকগুলো সুবিধা ছিল। যে ব্রনস্টেড-লাউরি থিওরি হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমাদের যেটা ছিল আরহেনিয়াসের যে আমাদের থিওরিটা ছিল, আরহেনিয়াসের থিওরি অনুযায়ী আমরা অ্যাসিড বেস শুধুমাত্র কি করতে পারতাম, জলীয় দ্রবণে নির্ণয় করতে পারতাম। ঠিক আছে, কোনটা জলীয় দ্রবণে অ্যাসিড বা কোনটা জলীয় দ্রবণে ক্ষার। ব্রনস্টেড-লাউরি থিওরি সেই জায়গা থেকে, জলীয় দ্রবণ থেকে কিন্তু বের হয়ে আসছে। সে কিন্তু বলতেছে যে কোনো স্থানে যে প্রোটন দিবে সে অ্যাসিড, যে কোনো স্থানে সে প্রোটন গ্রহণ করবে সে ক্ষার। এটা কিন্তু আমাদের একটা তার একটা হচ্ছে গিয়ে আমাদের কি বলতে পারবো, তার একটা হচ্ছে প্রয়োগ। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ব্রনস্টেড-লাউরি থিওরি অনুযায়ী আমাদের এই যে অ্যাসিড ক্ষারের কোনটি বেশি শক্তিশালী বা কোনটি বেশি হচ্ছে গিয়ে দুর্বল, এগুলো কিন্তু আমরা বের করতে পারি। এবং আমরা কনজুগেট অ্যাসিড বেস যে পেয়ারের যে থিওরিটা, এটাও কিন্তু আমরা হচ্ছে ব্রনস্টেড-লাউরি থিওরি থেকে আমরা পেয়েছি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে লাস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের ব্রনস্টেড-লাউরি থিওরি কিন্তু কিছু উভধর্মী পদার্থের কিন্তু হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, যে কিছু পদার্থ কেন উভধর্মী হয় সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে পারে। কি হবে, দেখো পানির কথা চিন্তা করো। ঠিক আছে, পানি যখন একটা অ্যাসিডের সাথে থাকে তাহলে পানি কি করতে পারে, একটা প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হতে পারে। আবার এই পানি যখন আবার কি করে একটা বেজের সাথে থাকে তখন পানি কি করতে পারে, একটা প্রোটন ত্যাগ করে আমাদের হাইড্রোক্সিল আয়নে পরিণত হতে পারে। সেক্ষেত্রে আমাদের পানি তীব্র অ্যাসিডের সাথে প্রোটন গ্রহণ করতেছে, আবার তীব্র বেজের সাথে প্রোটন ত্যাগ করতেছে। সেক্ষেত্রে পানি কিন্তু একটা উভধর্মী পদার্থ। ঠিক আছে,
আচ্ছা, এবার খেয়াল করো আমাদের বাইসালফেট আয়নের কথা। বাইসালফেট আয়ন না, এটা অ্যাকচুয়ালি সকল ধরনের আমাদের মনোপ্রোটনিক যে অ্যাসিডগুলো আছে, যারা একের অধিক প্রোটন ত্যাগ করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের আয়ন দেখা যায়। খেয়াল করো H2SO4 যখন হচ্ছে আমাদের কি করতেছে, প্রোটন ত্যাগ করতেছে, সে তখন পরিণত হচ্ছে প্রোটন আর হচ্ছে কি HSO4 মাইনাস, মানে সে একটা প্রোটন দিচ্ছে আর একটা বাইসালফাইড আয়ন দিচ্ছে। এইখানে H2SO4 নিজে অ্যাসিড এবং তার যে কনজুগেট যে আয়নটা সে হচ্ছে তার বেস, বা এটা হচ্ছে তার কনজুগেট বেস। কিন্তু এই HSO4 মাইনাসের মধ্যে কিন্তু আরেকটা প্রোটন আছে, সে কিন্তু পুনরায় কি করতে পারবে, HSO4 মাইনাস কিন্তু আরেকবার একটা প্রোটন ত্যাগ করতে পারবে এবং আমাদের সালফেট আয়নে পরিণত হতে পারবে। এই বিক্রিয়ায় কিন্তু আমাদের HSO4 নিজে অ্যাসিড আর আমাদের সালফেট আয়নটা হচ্ছে আমাদের কনজুগেট বেস। ঠিক আছে, কনজুগেট বেস। তার মানে HSO4 এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিড আর এখানে কিন্তু বেস হিসেবে কাজ করতেছে। একই কথা কিন্তু বাইকার্বনেট আয়নের ক্ষেত্রেও খাটে। তার মানে মনোপ্রোটনিক অ্যাসিডের যে আয়নগুলো আমরা দেখি, সেই আয়নগুলো কিন্তু কি হতে পারে, অ্যাসিড এবং বেস দুই ধরনের পদার্থ হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আমরা উভধর্মী পদার্থ কিন্তু বলতে পারি। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে গিয়ে ব্রনস্টেড-লাউরির অ্যাসিড ক্ষার মতবাদ বা প্রোটনীয় মতবাদ। এবার আমরা তৃতীয় এবং সর্বশেষ যে অ্যাসিড ক্ষার মতবাদ সেটাতে চলে আসি। এটা হচ্ছে আধুনিক মতবাদ বা লুইসের ইলেকট্রনীয় মতবাদ। তো লুইসের ইলেকট্রনীয় মতবাদ অ্যাসিড ক্ষারকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো লুইসের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যে কোনো যৌগ বা আয়ন যা ইলেকট্রন যুগল গ্রহণ করে সে হলো অ্যাসিড, আর যে কোনো যৌগ বা আয়ন যা ইলেকট্রন যুগল দান করে সে হলো বেস। তাহলে একটু খেয়াল করি, আমরা এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা আমরা একটু ফলো করি। তো এখানে দেখো তো অ্যামোনিয়াতে আমাদের কি আছে, অ্যামোনিয়াতে আমাদের লোন পেয়ার ইলেকট্রন আছে NH3। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। আর অ্যামোনিয়া এবং এখানে কি আছে আমাদের BF3, বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, BF3। এখন BF3-তে কি ঘটে, BF3-তে হচ্ছে আমাদের যদি দেখো আমাদের বোরনের যদি হচ্ছে কি শেষ শক্তি স্তর দেখো, এখানে ফ্লোরিনের সাথে তার সমযোজী বন্ধনের মাধ্যমে শেষ স্তরে মোট, এমনিতে আমাদের কি হয়, বোরনের হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে গিয়ে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তার মানে 2 3, তার মানে হচ্ছে শেষ স্তরে 3টা ইলেকট্রন আছে। তো সে তার 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করে, এখানে একটা করলো, এখানে একটা হচ্ছে কি ফ্লোরিনের সাথে শেয়ার করলো, আর এখানে একটা ফ্লোরিনের সাথে শেয়ার করলো। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। তো দেখা যায় যে তার শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হয় 6, তার মানে তার মধ্যে কি ঘটেছে, অষ্টকের সংকোচন ঘটেছে। কি ঘটেছে, অষ্টকের সংকোচন। তো অষ্টকের সংকোচন ঘটার জন্য তারকে যদি হচ্ছে অষ্টক পূর্ণ হইতে হয়, তার আরও কি লাগবে, আরও 2টা ইলেকট্রন লাগবে। ঠিক আছে, সে এই 2টা ইলেকট্রন কার থেকে নেয়, অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন সে গ্রহণ করে এবং গ্রহণ করে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন সে তৈরি করে। ঠিক আছে, এই যে আমাদের সমযোজী বন্ধন তৈরি হলো। তো এই ক্ষেত্রে অ্যামোনিয়া কি করতেছে, অ্যামোনিয়া ইলেকট্রন ত্যাগ করতেছে আর বোরন টেট্রাফ্লোরাইড অ্যামোনিয়া গ্রহণ করতেছে। তো লুইসের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী যা ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে একটা বেস। ঠিক আছে, ইলেকট্রন যে দান করবে সে হচ্ছে বেস। তার মানে অ্যামোনিয়া এখানে হচ্ছে আমাদের বেস, আর অন্যদিকে যা ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে একটা অ্যাসিড। তার মানে আমাদের বোরন ট্রাইফ্লোরাইড এখানে অ্যাসিড। দেখো ইলেকট্রনীয় মতবাদ কিন্তু প্রোটনীয় মতবাদের ঠিক উল্টো। ঠিক আছে, প্রোটনীয় মতবাদের কিন্তু আমাদের ঠিক উল্টো। ঠিক আছে, ওখানে আমাদের ছিল যে প্রোটন দান করবে সে অ্যাসিড, আর এখানে যে ইলেকট্রন দান করবে সে বেস। এখানে ছিল প্রোটন যে গ্রহণ করবে সেই বেস, আর এখানে যে ইলেকট্রন গ্রহণ করবে সে অ্যাসিড। এখন কথা হলো কারা লুইসের অ্যাসিড হয় আর কারা লুইসের বেস হয়। সাধারণত যেই সকল যৌগ বা আয়ন বা হচ্ছে গিয়ে মৌলতে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে গিয়ে লোন পেয়ার ইলেকট্রন থাকে। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন থাকে বা হচ্ছে গিয়ে দান করার মতো যদি ইলেকট্রন থাকে, ঠিক আছে, তারা হচ্ছে সাধারণত কি হয়, আমাদের বেস হয় বা দ্বিবন্ধনযুক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যদি থাকে তারা সাধারণত কি হয়, আমাদের লুইসের বেস হয়। অন্যদিকে যে সকল পদার্থ সাধারণত হচ্ছে গিয়ে ইলেকট্রনের মানে শেষ স্তরে যে সকল পদার্থে অষ্টকের সংকোচন ঘটে, যেমন ধরো উদাহরণ যদি দেই
আমরা মাত্র দেখলাম BF3, তারপর হচ্ছে ধরো আছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে গিয়ে বেরিলিয়াম ক্লোরাইড। এই ধরনের যে আমাদের অষ্টকের সংকোচন ঘটে যে সকল পদার্থে, সেই সকল পদার্থ কিন্তু আমাদের কি হইতে পারে, লুইসের অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, কারণ তারা কি করতে পারে, আমাদের ইলেকট্রন খুব সহজেই গ্রহণ করতে পারে। আমি হচ্ছে গিয়ে একটু এখানে ইভিজিভ হয়ে গেছে, আমরা একটু হচ্ছে গিয়ে এই যে ব্যাপারটা এগুলো একটু আলাদা করে লিখি। তাহলে আমি এখানে রাখলাম হচ্ছে গিয়ে কারা হচ্ছে লুইসের অ্যাসিড হয়, যাদের মধ্যে অষ্টকের সংকোচন ঘটে, যেমন ধরো হচ্ছে গিয়ে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারা হচ্ছে কি আমাদের কি লুইসের অ্যাসিড। লুইসের বেস কারা হবে বা লুইসের ক্ষার কারা হবে, তো যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে গিয়ে অ্যামোনিয়া তো আমরা মাত্র দেখলাম, তারপর হচ্ছে গিয়ে পানিতে আছে। ঠিক আছে, তারা হচ্ছে কি আমাদের লুইসের বেস হিসেবে কাজ করতে পারে। তারপর কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে, ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে কিন্তু আমাদের কি করতে পারে, সে হচ্ছে কি আমাদের ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সে লুইসের বেস হিসেবে কাজ করে। তো এই গেল মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের লুইসের অ্যাসিড ক্ষার মতবাদ। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা হচ্ছে গিয়ে প্রবেশ করবো হচ্ছে গিয়ে আমাদের পরের টপিকে। আমাদের অ্যাসিড ক্ষার মতবাদগুলো আমরা মোটামুটি শেষ করলাম। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের যে বায়ুমণ্ডলে কিছু গ্যাস আমাদের যারা আছে তাদের বিভিন্ন হচ্ছে প্রভাব। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে নাইট্রোজেনকে নিয়ে। তো প্রথমে আমাদের কথা হবে হচ্ছে গিয়ে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন ফিক্সেশন যেটাকে বলো। ঠিক আছে, নাইট্রোজেন চক্র আমরা এটাকে বুঝাই যে বায়ু এবং মাটিতে নাইট্রোজেন কীভাবে আদান প্রদান ঘটে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা জানি যে বায়ুর আমাদের যে হচ্ছে বায়ুমণ্ডলে প্রায় 78% হচ্ছে আমাদের কি নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, আবার আমাদের যে উদ্ভিদ বা প্ল্যান্ট যে আমাদের হচ্ছে গিয়ে যারা আছে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে কি আমাদের নাইট্রোজেন, তাদের গঠনের জন্য, তাদের গ্রোথের জন্য। এখন কথা হচ্ছে গিয়ে তো এই যে আমাদের বায়ু থেকে হচ্ছে আমাদের যে নাইট্রোজেন গ্যাসটা থাকে, সেই গ্যাসটা কীভাবে হচ্ছে কি আমাদের এই যে প্ল্যান্ট সোর্সের কাছে যায়, সেই যে আমাদের পদ্ধতিটা সেটা কি হচ্ছে কি আমি হচ্ছে কি নাইট্রোজেন চক্র হিসেবে আমি ঘোষণা করতে পারি যে হচ্ছে নাইট্রোজেন চক্র এটা কীভাবে চলতেছে, যে বায়ু থেকে প্ল্যান্ট থেকে আবার পুনরায় হচ্ছে বায়ুতে চলে আসে। তো নাইট্রোজেন চক্রের একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আমাদের ব্যাপার হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি? নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে গিয়ে বায়ুর নাইট্রোজেনকে মাটিতে উদ্ভিদের গ্রহণের জন্য উপযোগী করে তোলার যে প্রক্রিয়াটা, সেটাই হলো আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, নাইট্রোজেনকে ফিক্স করা, মাটিতে ফিক্স করা। তো কীভাবে হচ্ছে নাইট্রোজেন ফিক্স করা যায়? দুইটা পদ্ধতি আছে এই জন্য, যে আমাদের নাইট্রোজেনকে অর্গানিক বা জৈব যৌগে পরিণত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশন দুই রকম আছে, একটা হলো আমাদের প্রাকৃতিক ফিক্সেশন বা ন্যাচারালি যেটা হয়, আর একটা হলো কৃত্রিম ফিক্সেশন যেটা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে কি করে থাকি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালি অথবা ল্যাবরেটরিতে। তো ন্যাচারাল বা প্রাকৃতিক ফিক্সেশন কীভাবে শুরু হয় দেখো, আমরা জানি বাতাসে কি থাকে, নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন নর্মালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু যখন বজ্রপাত হয় তখন খুবই উচ্চ তাপমাত্রায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই যে আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, সেই নাইট্রিক অক্সাইড আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে তৈরি করে হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো আমাদের এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আমাদের হচ্ছে বৃষ্টির পানির সাথে, ঠিক আছে, বৃষ্টির পানির সাথে হচ্ছে আমাদের অক্সিজেনের উপস্থিতি বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে হচ্ছে আমাদের কোথায় নেমে আসে? আমাদের হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে নেমে আসে বা আমাদের হচ্ছে মাটিতে চলে আসে। মাটিতে আসার পর মাটিতে উপস্থিত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে চুনা পাথর, এই ধরনের বিভিন্ন হচ্ছে কি আমাদের যে পদার্থ আছে সেগুলোর সাথে হচ্ছে নাইট্রিক অক্সাইড আমাদের বিক্রিয়া করে এবং হচ্ছে আমাদের কিসে পরিণত হয়? আমাদের হচ্ছে কি নাইট্রেট লবণে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যালসিয়াম কার্বনেট হবে না, হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট হবে, একটু এখানে ভুল আছে। দেখো আমাদের চুনের সাথে ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করতেছে। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে
নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করতেছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নাইট্রেট হবে, ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি, এই দুটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, ক্যালসিয়াম হচ্ছে নাইট্রেট, যাই হোক। তো এই ধরনের হচ্ছে ক্যালসিয়াম আমাদের বা ক্যালসিয়াম বা অন্য যে কোনো নাইট্রেট লবণ হিসেবে আমাদের হচ্ছে কি হয়, মাটিতে জমা হয়। এবং এই নাইট্রেট লবণ কি হয়, উদ্ভিদ হচ্ছে কি আমাদের কি করতে পারে, উদ্ভিদ হচ্ছে তার মূলের মাধ্যমে হচ্ছে আমাদের গ্রহণ করতে পারে। এই যে আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেট লবণ হিসেবে যে আমাদের ভূপৃষ্ঠে হচ্ছে চলে আসলো, এটাকে বলা হয় হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। এখন আমরা চলে যাই হচ্ছে কৃত্রিম ফিক্সেশন বা ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে কীভাবে হচ্ছে ফিক্সেশন করা হয়। তো কৃত্রিমভাবে নাইট্রোজেন ফিক্সেশন করা যায় দুইভাবে, একটা হচ্ছে আমাদের হ্যাবারব্রোস প্রণালী, যেটাতে হচ্ছে অ্যামোনিয়া আকারে হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্স করা হয়, আরেকটা হলো নাইট্রিক অ্যাসিড রূপে। ঠিক আছে, তো এই দুটা প্রণালী আমাদের মোটামুটি আমাদের জানা, এর আগেও আমরা বিভিন্নভাবে এই বিক্রিয়াগুলো আমরা জানি, হ্যাবারব্রোস পদ্ধতি আমরা জানি। তবুও যদি আমরা একটু হচ্ছে রিভিউ করে নিই, হ্যাবারব্রোস প্রণালীতে যা করা হয়, হ্যাবারব্রোস প্রণালীতে বিশুদ্ধ নাইট্রোজেন আর হচ্ছে কি আমাদের হাইড্রোজেনকে, ঠিক আছে, বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মিশ্রিত করা হয় এবং হচ্ছে গিয়ে প্রচণ্ড চাপ দেওয়া হয়, প্রায় 200 atm চাপ। ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখা হয় এবং আমাদের হচ্ছে গিয়ে প্রভাবক হিসেবে ইউজ করা হয় সাধারণত হচ্ছে কি অ্যালুমিনা, Al2O3। ঠিক আছে, অ্যালুমিনাকে আমাদের হচ্ছে প্রভাবক হিসেবে ইউজ করা হয় এবং তাতে কি হয়, আমাদের এই প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করে। এটি হলো আমাদের হ্যাবারব্রোস প্রণালী। ঠিক আছে, তো এই অ্যামোনিয়ার উপরে হচ্ছে নাইট্রোজেনকে ফিক্স করা যায়। তারপর এই অ্যামোনিয়া গ্যাস থেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যামোনিয়াকে প্লাস কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে অ্যামোনিয়াকে হচ্ছে কি আমাদের ইউরিয়াতে পরিণত করা হয়। ঠিক আছে, ইউরিয়াতে পরিণত করা হয়। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে হ্যাবারব্রোস প্রণালীতে। আবার নাইট্রিক অ্যাসিড রূপে হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্স করা যায়। একটা পদ্ধতি হলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে নাইট্রোজেন এবং অক্সিজেনকে, মানে বায়ুকে, অ্যাকচুয়ালি এটার জন্য তাহলে আলাদা কোনো কাঁচামাল দরকার নেই, সরাসরি বায়ুকে এনে যদি খুবই তাপমাত্রা, অনেক বেশি তাপমাত্রা যদি উত্তপ্ত করা যায়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা গেলে সেক্ষেত্রে আমাদেরকে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইড এবং পরবর্তীতে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং এই নাইট্রিক অ্যাসিডের রূপে নাইট্রোজেন ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো আমাদের হ্যাবারব্রোস প্রণালী আর এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড রূপে। তো এইভাবে আমরা হচ্ছে কি মাটিতে নাইট্রোজেন ফিক্স করতে পারি। ওকে, এবার যদি আমরা যাই নেক্সট টপিক, যেটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের উপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে গ্যাস আছে সেই গ্যাসগুলোর প্রভাব। তার মধ্যে অন্যতম হচ্ছে বায়ুমণ্ডলে যে বিরূপ প্রভাব রাখে যে সমস্ত গ্যাস, তার মধ্যে একটা হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস। তো ক্লোরোফ্লোরোকার্বন বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে আমাদের একটা পদার্থ যার মধ্যে কি থাকবে, নাম থেকে বোঝা যাচ্ছে কি থাকবে, একটা হচ্ছে ক্লোরিন থাকবে। ঠিক আছে, ক্লোরিন দ্বারা হচ্ছে কি হবে, আমাদের একটা হাইড্রোকার্বনকে প্রতিস্থাপিত করা হবে। ঠিক আছে, একটা হাইড্রোকার্বনের হাইড্রোজেনকে যখন ক্লোরিন এবং ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করা হয় তখন আমাদের উৎপন্ন হয় ক্লোরোফ্লোরোকার্বন উৎপন্ন হয়, বা এটার নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস। ঠিক আছে, তো এই চারটা মৌল মিলে হচ্ছে আমাদের সাধারণত ক্লোরোফ্লোরোকার্বনগুলো আমাদের উৎপন্ন করে। তো বিভিন্ন ধরনের ক্লোরোফ্লোরোকার্বন পাওয়া যায়, এক এক ক্লোরোফ্লোরোকার্বনের হচ্ছে সংকেত, গঠন, আমাদের সব কিছুই কী হয়, ভিন্ন ভিন্ন হয়। তো আমরা মাঝে মাঝে হচ্ছে গিয়ে ক্লোরোফ্লোরোকার্বনের নামগুলো দেখিয়ে হবে, যে ধরা যাক CFC13 বা CFC11 বা হচ্ছে CFC112 এরকম। ঠিক আছে, এখন এই যে আমাদের এই নামগুলো কি মিন করে, ঠিক আছে, তা যদি আমরা আগে বুঝতে চাই তো আমাদের আগে দেখতে হবে যে এই নামটা আসলে কীভাবে আসলো, নামগুলোতে নাম্বারগুলো কী মন করে। CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটা মানে হচ্ছে কি CFC থাকা মানে হচ্ছে যৌগটা একটা ক্লোরোফ্লোরোকার্বন হবে। এখন এই যে ক্লোরোফ্লোরোকার্বনে কয়টা কার্বন, কয়টা হাইড্রোজেন, কয়টা ক্লোরিন, কয়টা ফ্লোরিন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দেয় হচ্ছে আমাদের এই সংখ্যাটা। তো CFCর সাথে সাধারণত
আমাদের 3 অঙ্কের একটা হচ্ছে সংখ্যা থাকে, যদি 3 অঙ্কের না থাকে তাহলে আমি এটা সামনে একটা শূন্য ধরে নিব। যদি হয় ধরো 12, তার মানে হচ্ছে কি 0 1 2, ঠিক আছে। আর এছাড়া যদি হচ্ছে 3 অঙ্কের হয়ে থাকে তাহলে তো ভালো, যেমন 112 বা হচ্ছে কি 114। তো 3 অঙ্কের একটা সংখ্যা কিন্তু এখানে বিদ্যমান থাকবে। তো এই 3 অঙ্কের সংখ্যার প্রথম যে অঙ্কটা বা এ যেটা, সেটা হচ্ছে গিয়ে মিন করে সেই এটা হচ্ছে গিয়ে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা -1। তার মানে সিএফসি আমাদের হচ্ছে গ্যাসটিতে যতটি কার্বন পরমাণু আছে তার থেকে এক বাদ দিলে যেই সংখ্যাটা পাবো সেটা কিন্তু বসবে এতে। তার মানে যদি হচ্ছে কোনো একটা সিএফসি গ্যাসের সংখ্যা হচ্ছে আমাদের 013, যেমন এখানে আছে 13, তার মানে হচ্ছে গিয়ে 013, সেটা মিন করে যে এই গ্যাসটাতে কার্বন আছে কয়টা, 0 হচ্ছে গিয়ে যতটা কার্বন ছিল তার থেকে এক বাদ দেওয়ার পর সংখ্যা, তাহলে কার্বন আছে কয়টা, 0 + 1 = 1। তার মানে এই এর স্থলে যেই নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ করলে আমরা কি পাবো, কার্বন পরমাণুর সংখ্যা পাবো। তারপর এখানে আমাদের হচ্ছে গিয়ে তারপরের সংখ্যা যেটা বি, বি = কি, বি = হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1। তার মানে এই বি এর স্থলে যে নাম্বারটা থাকবে তার থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাব। তার মানে এই যে আমাদের সিএফসি 013 যে গ্যাসটা আছে বা সিএফসি 13 যে গ্যাসটা আছে তার মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কত, 1 - 1 = 0। তার মানে কার্বন 1টি, হাইড্রোজেন 0টি। আচ্ছা, তারপর এখানে যে সি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের কি, ক্লোরিন পরমাণুর সংখ্যা। তার মানে আমাদের সিএফসি 13 যদি কোনো গ্যাস হয় তাহলে সেই গ্যাসে ক্লোরিন থাকবে কয়টা, 3টা। আর বাকি যতটা আমাদের হাত থাকবে ততটা হাতে বসবে তাহলে কি, ক্লোরিন। ঠিক আছে, ততটা হাতে বসবে ক্লোরিন। তাহলে আমি এখন এই যোগটা যদি লেখার চেষ্টা করি তাহলে কি হবে বলতো, এই যে সি কার্বন সাথে একটা হাইড্রোজেন, 3টা ক্লোরিন। ঠিক আছে, 3টা হচ্ছে আমাদের, সরি হাইড্রোজেন তো নাই, হাইড্রোজেন 0, মানে আমাদের হাইড্রোজেন হচ্ছে বসবে না। আমাদের হচ্ছে 3টা ক্লোরিন, CF3, তাহলে তার কি আছে, একটা হাত খালি আছে এখনো, কার্বনের হাত 4টা, 3টা হাতে ফ্লোরিন পড়েছে, সেই হাতে বসবে ক্লোরিন। তাহলে আমাদের CFC13 মানে হচ্ছে গিয়ে CClF3। ওকে, একইভাবে হচ্ছে গিয়ে CFC114 যদি দিতে হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, সংকেত আমরা এটা কিন্তু নির্ণয় করতে পারি একই রকম ভাবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো হচ্ছে কি সিএফসি গ্যাসের কিন্তু আমরা সংকেত নির্ণয় করতে পারবো। এখন সিএফসি গ্যাস যেই কারণে হচ্ছে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ হচ্ছে সিএফসি গ্যাস কি করে, ওজোন স্তর ক্ষয় করে। এটা আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি, ক্লাস 6-7 থেকে আমরা জানি যে সিএফসি গ্যাস কি করে, আমাদের পৃথিবীতে ওজোন লেয়ার আছে O3, ঠিক আছে, যে ওজোন লেয়ার আমাদের কি করে, বিভিন্ন ধরনের ক্ষতিকারক রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের রক্ষা করে, সে ওজোন স্তরকে সিএফসি গ্যাস ক্ষয় করে দিচ্ছে। তো এটা তারা কিভাবে করে, দেখো আমাদের হচ্ছে গিয়ে যে সিএফসি গ্যাস আছে, সেই সিএফসি গ্যাস আমাদের ইউভি রশ্মির প্রভাবে বা সানলাইটে ইউভি রের প্রভাবে এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনগুলো কি হয়, আমাদের হচ্ছে গিয়ে ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে আমাদের কি তৈরি করে, তৈরি করে হচ্ছে গিয়ে আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে বা মুক্ত ক্লোরিন তৈরি করে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যালগুলো খুবই বেশি সক্রিয় হয়ে থাকে, এবং এই সক্রিয় ক্লোরিন ফ্রি রেডিক্যালগুলো আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের যে হচ্ছে গিয়ে ওজোন গ্যাসগুলো থাকে সেই ওজোন গ্যাসের সাথে হচ্ছে আমাদের বিক্রিয়া করে। এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজোনের সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আমাদের হচ্ছে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে আমাদের মুক্ত ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে, এবং আমাদের হচ্ছে গিয়ে এই যে আমাদের ওজনের সাথে বিক্রিয়া করে যে আমাদের মুক্ত ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করলো, তখন কি হচ্ছে, আমাদের ওজোন গ্যাসটা ভেঙে যাচ্ছে এবং অক্সিজেনে পরিণত হচ্ছে। এই মুক্ত ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল পুনরায় আরেকটা ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে আবার কি করে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। যে ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আরেকটা ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে পুনরায় ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। তার মানে এই যে আমাদের একটা চাক্রিক বিক্রিয়া একটা চলতেই থাকে, এবং এক একটা হচ্ছে কি আমাদের এই যে সিএফসি থেকে এক একটা যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় সেটা অসংখ্য এরকম ওজোন অণুকে হচ্ছে আমাদের কি করে দিতে পারে, ভেঙে ফেলতে পারে। তখন আমাদের কি হয়, ওজোন লেয়ারে হচ্ছে কি আমাদের কি হয়, প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস যদি হচ্ছে কি ওজোন গ্যাসকে ভেঙে দেয়, তখন ওজোন লেয়ার হচ্ছে ছিদ্র তৈরি হয়। কিছু কিছু জায়গায় পৃথিবীতে এর মধ্যে দেখা গেছে যে
ওজোন লেয়ারে কিন্তু হচ্ছে ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যে ওজোন লেয়ার সেটা হচ্ছে আমাদেরকে ইউভি রে বা অন্যান্য ক্ষতিকার রশ্মি থেকে আমাদের কি করতে পারবে না, প্রোটেক্ট করতে পারবে না, এবং সেক্ষেত্রে স্কিন ক্যান্সার জাতীয় যে রোগগুলো আমাদের আছে সেগুলো কিন্তু বেড়ে যাওয়ার অনেক আশঙ্কা রয়েছে। তো এই টপিকগুলো কিন্তু হচ্ছে গিয়ে যদিও ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে নাই, তবুও কিন্তু এই টপিকগুলো কিন্তু থেকে খুব সুন্দরভাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে রিটেন পরীক্ষা হবে, সেহেতু কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা কিন্তু হেলাফেলা করবো না, আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন খুব সহজেই করে দেওয়া যায়, এবং এগুলো কিন্তু খুবই এখন ইম্পর্টেন্ট হচ্ছে টপিক পুরো পৃথিবী জুড়ে, যে আমাদের হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং, সিএফসি এগুলো নিয়ে। তো আমরা একটু মনোযোগ দিয়ে এগুলো একটু দেখবো। তো নেক্সট হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে পানির বিশুদ্ধতার মানদণ্ড। ঠিক আছে, পানির বিশুদ্ধতার মানদণ্ড। এখন আমাদের যেই ভূপৃষ্ঠের যে হচ্ছে আমাদের পানির উৎসগুলো আছে, তো আমরা নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো পানির বিশুদ্ধতার মানদণ্ড। তো আমাদের যে পানি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মিঠা পানি যাকে বলা হয়, সেই পানির হচ্ছে গিয়ে বেশ কয়েকটা হচ্ছে মানদণ্ড দ্বারা নির্ধারণ করা হয়। এর মাঝে প্রথমেই চলে আসে হচ্ছে পিএইচ। তো পিএইচ হচ্ছে গিয়ে পানির বিশুদ্ধতা নির্ণয় করার অন্যতম একটি প্রধান মানদণ্ড। তো পানির হচ্ছে গিয়ে পিএইচ যদি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে তাহলে এটাকে হচ্ছে বিশুদ্ধ পানি হিসেবে ধরে নেওয়া হয়। তো পানির পিএইচ সাধারণত হচ্ছে গিয়ে 7। বিশুদ্ধ পানির ক্ষেত্রে পানির পিএইচ হওয়ার কথা হচ্ছে গিয়ে 7। যদি পানির পিএইচ 7-এর বেশি হয় তবে সেটা হবে হচ্ছে গিয়ে অ্যাসিডিক, আর পানির পিএইচ যদি 7-এর কম হয় তবে সেটা হবে হচ্ছে বেসিক। কিন্তু দেখা যায় যে অ্যাকচুয়ালি আমাদের যে সারফেস ওয়াটার, সেই সারফেস ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে কি এই কথা খাটে না। সারফেস ওয়াটারের মধ্যে আমাদের হচ্ছে কি প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে কি আমাদের কার্বনিক অ্যাসিড, বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেই কারণে পানির পিএইচ 7 অপেক্ষা কিছুটা কম হয়, সাধারণত 6 থেকে 6.5-এর আশেপাশে সাধারণত হয়ে থাকে সারফেস ওয়াটারের পিএইচ। তো WHO মোতাবেক, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোতাবেক পানির পিএইচ 6.5 থেকে 8.5 পর্যন্ত থাকা বাঞ্ছনীয়। মানে এই লিমিটের মধ্যে যদি পানির পিএইচ হয় তবে তাকে আমরা বিশুদ্ধ পানি বলতে পারবো। এর বাইরে গেলে আমাদের এটাকে দূষিত পানি হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের প্রথমে পানির পিএইচ। সেকেন্ড আমাদের যে কথা চলে আসে সেটা হচ্ছে পানির ক্ষরতা। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে পানির ক্ষরতা, তারপর হচ্ছে কি আমাদের দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন বা ডিও যেটাকে প্রকাশ করা হয়, দ্রবীভূত অক্সিজেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও পানির বিশুদ্ধতার আরও কয়েকটি হচ্ছে মানদণ্ড আছে, যেমন প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, তারপর হচ্ছে কি আমাদের রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি, এবং সবশেষে আমরা দেখব হচ্ছে কি মোট দ্রবীভূত কঠিন বা টোটাল ডিজলভড সলিড বা টিডিএস। তো এই যে আমাদের পিএইচ, পানির ক্ষরতা, ডিও, বিওডি, সিওডি, এইগুলি হচ্ছে আমাদের কিন্তু পানির বিশুদ্ধতার মানদণ্ড। এই যে আমাদের এই মানদণ্ডগুলো ব্যবহার করে কিন্তু আমাদের নির্ধারণ করা হয় যে কোন পানি বিশুদ্ধ এবং কোন পানি বিশুদ্ধ নয়। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে দেখা শুরু করবো হচ্ছে গিয়ে পানির ক্ষরতা। তো পানির ক্ষরতা বলতে আমরা কি বুঝি? দেখো, আমাদের যে সারফেস ওয়াটার পাওয়া যায় বা যে পানি আমরা হচ্ছে সাধারণত খেয়ে থাকি, সেই সারফেস ওয়াটারে কিন্তু শুধুমাত্র পানি ছাড়াও অনেক ধরনের হচ্ছে আমাদের কি থাকে, আয়নস থাকে বা মিনারেলস থাকে। কিন্তু কোনো কারণে যদি এই মিনারেলসের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা পানিটা হচ্ছে আমাদের বিশুদ্ধ থাকে না। তো পানিতে যদি হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, প্রভৃতি যে হচ্ছে আমাদের ধাতুগুলো আছে, তাদের বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ যদি হচ্ছে কি অধিক পরিমাণে দ্রবীভূত থাকে, তবে তাকে বলা হয় হচ্ছে কি ক্ষরতা বা হার্ডনেস। ঠিক আছে, ক্ষরতা বা হার্ডনেস। কি বললাম? যে পানিতে যদি হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ খুব বেশি পরিমাণে দ্রবীভূত থাকে, তবে তাকে বলা হয় ক্ষর পানি। তো এখন পানির ক্ষরতা হইতে পারে হচ্ছে দুই রকম, একটা হলো হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে আমাদের অস্থায়ী ক্ষরতা। তো
তো স্থায়ী ক্ষরতা কখন হবে আর অস্থায়ী ক্ষরতা কখন হবে? দেখো, পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ঠিক আছে, প্রভৃতি যদি হচ্ছে ক্লোরাইড আর সালফেট লবণ দ্রবীভূত থাকে, ক্লোরাইড আর সালফেট লবণ যদি দ্রবীভূত থাকে তবে তাকে বলা হয় স্থায়ী ক্ষরতা। আর যদি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তবে এটাকে বলা হয় হচ্ছে আমাদের অস্থায়ী ক্ষরতা। তার মানে স্থায়ী ক্ষরতা কি? স্থায়ী ক্ষরতা হচ্ছে ক্লোরাইড আর হচ্ছে আমাদের সালফেট আয়ন, সালফেট লবণ দ্রবীভূত থাকলে। আর হচ্ছে কি অস্থায়ী ক্ষরতা হলো যখন বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের অস্থায়ী ক্ষরতা। তো এখন ক্ষরতা কোন প্রকার, স্থায়ী ক্ষরতা নাকি অস্থায়ী ক্ষরতা, তার উপর ডিপেন্ড করে এই ক্ষরতা দূরীকরণের আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। যেমন ক্ষরতা দূরীকরণ করার জন্য যদি সেটা হয় অস্থায়ী ক্ষরতা, তার মানে যদি তার মধ্যে শুধুমাত্র বাইকার্বনেট লবণ থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়ামের, সেক্ষেত্রে পানিকে ফুটিয়ে নিলে স্ফুটন পদ্ধতিতে কি হয় আমাদের এই ক্ষরতা দূর করা সম্ভব হয়। যেমন ক্যালসিয়াম বাইকার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে কি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট ভেঙে ক্যালসিয়াম কার্বনেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। তার মানে আমাদের কি হচ্ছে বাইকার্বনেট লবণ ভেঙে কি হচ্ছে আমাদের কার্বনেট লবণ উৎপন্ন করছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু ক্ষরতা কিন্তু দূর হয়ে যাচ্ছে। আর যদি স্থায়ী ক্ষর পানি হয় তার মানে যদি হচ্ছে কি থাকে ক্লোরাইড আয়ন অথবা সালফেট আয়ন থাকে, ঠিক আছে, সালফেট লবণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি পানিকে ফুটিয়ে তুমি সেই ক্ষরতাটা দূর করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের সাধারণত পারমোটেট ব্যবহার করে। পারমোটেট মানে হচ্ছে আমাদের কি, পারমোটেট মানে হচ্ছে কি আমাদের সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্ধোসিলিকেট, ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্ধোসিলিকেট, যেটা সংকেত হলো সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্ধোসিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম SiO4 ইন্টু CH2O, ঠিক আছে, এটাকে বলা হয় পারমোটেট। তো পারমোটেট ব্যবহার করে কি করা হয়, স্থায়ী ক্ষরতা দূর করা হয়। কেমন? ধরো এই যে আমাদের কি আছে ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ আছে পানিতে দ্রবীভূত অবস্থায়, তো তার সাথে তুমি যদি সোডিয়াম পারমোটেট দাও, তার মানে সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্ধোসিলিকেট তুমি যদি দাও, তাহলে কি হবে, আমাদের ক্যালসিয়াম পারমোটেট উৎপন্ন হবে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম পারমোটেট দ্রবণ থেকে দ্রবীভূত হয়ে যায়, দ্রবণ থেকে হচ্ছে আমাদের তলানি পড়ে এবং আমাদের কি হয় দ্রবণে দ্রবীভূত ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কি আর থাকে না, তাতে কি হয় পানির ক্ষরতা দূর হয়। একইভাবে যদি ম্যাগনেসিয়ামের সালফেট লবণ নাও, সেক্ষেত্রে আমাদের কি হয় ম্যাগনেসিয়াম আয়নটা কি হয় ম্যাগনেসিয়াম পারমোনেট রূপে তলানি পড়ে এবং পানির ক্ষরতা কিন্তু দূর হয়। তার মানে তুমি কি করতে পারবা, পারমোটেট লবণ ব্যবহার করে, পারমোটেট ব্যবহার করে কি করা যায়, স্থায়ী ক্ষরতা কিন্তু দূর করা সম্ভব। এই যে আমাদের পারমোটেট ব্যবহার করে কিন্তু স্থায়ী ক্ষরতা দূর করা সম্ভব। তো এখন পানির ক্ষরতা পরিমাপ করা হয়। দেখো, পানির ক্ষরতা পরিমাপ করা হয় সাধারণত হচ্ছে কি আমাদের কি হবে, পানিতে যে পরিমাণ ক্যালসিয়াম লবণ দ্রবীভূত আছে, ঠিক আছে, ক্যালসিয়ামের স্থলে ম্যাগনেসিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, আমি ক্যালসিয়াম দিয়ে এটা ব্যাখ্যা করছি। পানিতে যে পরিমাণ ক্যালসিয়াম লবণ দ্রবীভূত আছে তার থেকে যতটুকু ক্যালসিয়াম কার্বনেট অধক্ষিপ্ত হয়, ঠিক আছে, অধক্ষিপ্ত হয়, তার দ্বারা পানির ক্ষরতা হিসাব করা হয়। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম আয়নকে আমাদের হচ্ছে আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে ক্যালসিয়াম আয়নকে আমাদের কি করা হয় অধক্ষিপ্ত করা হয়। যেমন ধরো এখানে কি করা হচ্ছে, আমাদের ধরে নিই দ্রবণে আমাদের কি আছে ক্যালসিয়াম আয়ন আছে, আমি দ্রবণে কি করলাম সোডিয়াম কার্বনেট দিলাম। সোডিয়াম কার্বনেট কি হবে, সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে ভেঙে গিয়ে আমাদের Na+ আর কার্বনেট আয়ন তৈরি করবে। সেই কার্বনেট ক্যালসিয়ামের সাথে হচ্ছে আমাদের বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বনেট। এই যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট সেটা কি হবে অধক্ষেপ পড়বে, এবং অধক্ষেপ পড়লে আমাদের কি হবে, আমাদের হচ্ছে বুঝতে পারবো যে দ্রবণে কতটুকু ক্যালসিয়াম আয়ন দ্রবীভূত ছিল। এই বিক্রিয়া থেকে দেখো আমরা কিন্তু বলতে পারি যে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখো 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে আমাদের হচ্ছে কি 1 মোল কার্বনেট হচ্ছে আমাদের কি হচ্ছে দ্রবণে দ্রবীভূত হচ্ছে। সেই 1 মোল কার্বনেট কিন্তু কি করতেছে 1 মোল ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতেছে। তার মানে আমি বলতে পারি এখানে 1 মোল ক্যালসিয়াম আয়নকে দ্রবীভূত করার জন্য, অধক্ষিপ্ত করার জন্য 1 মোল সোডিয়াম কার্বনেট প্রয়োজন, ঠিক আছে, লিখতে পারি। তার মানে 1 মোল ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু 1 মোল সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু আমি লিখতে পারি 1 মোল ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1 মোল সোডিয়াম কার্বনেট। আচ্ছা, তো এইখান থেকে কিন্তু আমি হিসাব করতে পারি 1 মোল ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 40 গ্রাম। তো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কিন্তু আমি এটা হিসাব করতে পারি যে 106 গ্রাম সম্ভবত, ঠিক আছে।
তো এটা কিন্তু আমাদের হচ্ছে কি এইভাবে এই সমীকরণকে ইউজ করে কিন্তু আমরা এটা হিসাব করতে পারবো। তো পানিতে যদি ক্যালসিয়াম লবণ না থাকে, অন্য কোনো লবণ থাকে, তার মানে কি ম্যাগনেসিয়াম বা আয়রন লবণ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে এটা তুল্য পরিমাণ এটা কিন্তু হিসাব করতে পারবো। তো আমাদের এটা হচ্ছে কি এইভাবে আমরা ক্ষরতার পরিমাণ হিসাব করতে পারবো। আর সাধারণত হচ্ছে আমাদের কি থাকে, পানিতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ যদি হচ্ছে কি 150 ppm পর্যন্ত হয়, 150 ppm এর যদি হচ্ছে কি আমাদের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পানিকে ক্ষরপানি বলা হয়। তার মানে আমরা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়নের পরিমাণ ppm এককে হিসাব করবো, সেটা 150 ppm এর কম হতে হবে যদি পানির ক্ষরপানি যদি না হতে হয় তাহলে। ঠিক আছে, তাহলে হচ্ছে পানির ক্ষরতা হিসাব করা হয় কিভাবে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ppm একক দ্বারা কিন্তু পানির ক্ষরতা হিসাব করা হয়। তো আমরা নেক্সট যে হচ্ছে গিয়ে মানদণ্ডটা পড়বো, সেটা হচ্ছে আমাদের ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন। তো ডিজলভড অক্সিজেন ব্যাপারটা কি? ডিজলভড অক্সিজেন ব্যাপারটা হলো যে কোনো একটা পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। ঠিক আছে, কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে সেটা কি বলা হচ্ছে কি ডিজলভড অক্সিজেন। দেখো, কোনো একটি পানির নমুনায় হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে অক্সিজেন থাকে, সেটা কিন্তু হচ্ছে আমাদের সেই পানিতে উদ্ভিদ এবং হচ্ছে গিয়ে উদ্ভিদ এবং প্রাণীর জলজ যে প্রাণীগুলো আছে, সেই জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী বেঁচে থাকার জন্য কিন্তু অনেক বেশি দরকার। তো কোনো একটা পানির নমুনায় ওইখানের যে জলজ উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য আমাদের হচ্ছে কি অক্সিজেন একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত থাকতে হয়। তো সাধারণত জলজ প্রাণী বেঁচে থাকার জন্য এই যে আমাদের ডিজলভড অক্সিজেন বা কতটুকু পানি দ্রবীভূত থাকবে সেটা হইতে হয় প্রায় 5 ppm। ঠিক আছে, প্রায় 5 ppm হওয়া হচ্ছে আমাদের জরুরি। তো বিভিন্ন কারণে হচ্ছে আমাদের ডিজলভড অক্সিজেন কমে যেতে পারে। যেমন যদি হচ্ছে কোনো স্থানে যদি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কোনো একটা পানিতে যদি প্রচুর পরিমাণে আমাদের কি থাকে, জৈব যৌগ থাকে, তাহলে এই জৈব যৌগকে হচ্ছে গিয়ে আমাদের জারণ করার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে অণুজীব দরকার হয়। সেই অণুজীব কি করে আমাদের এখানের এই যে ওই পানির নমুনার কি করতে পারে, অক্সিজেনের পরিমাণ কমিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হতে পারে, ডিজলভড অক্সিজেনের পরিমাণ কমতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম কারণ। তারপর হচ্ছে কি আবার যদি কোনো একটা পানিতে যদি হচ্ছে গিয়ে বা কোনো একটা পানির আশেপাশের জমিতে যদি হচ্ছে গিয়ে নাইট্রেট, তারপর হচ্ছে গিয়ে ফসফেট, এই ধরনের সার যদি খুব বেশি ব্যবহার করা হয়, তাহলে তার ফলেও কিন্তু কি হতে পারে, সেই জমির আশেপাশে যে হচ্ছে আমাদের আশেপাশে যে হচ্ছে আমাদের জলাশয়গুলো আছে, সেই জলাশয়গুলোর হচ্ছে আমাদের কি করতে পারে, যে ডিজলভড অক্সিজেন কিন্তু কমে যেতে পারে। তাছাড়া হচ্ছে কি যে টেম্পারেচার বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পায়, ঠিক আছে, টেম্পারেচার যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের অক্সিজেনের দ্রবণীয়তা হচ্ছে কি হ্রাস পায় এবং পানিতে ডিজলভড অক্সিজেন হচ্ছে আমাদের কি হতে পারে, কমে যেতে পারে। তো এইগুলোই সব কারণের জন্য কোনো একটা স্থানের ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন কমে যেতে পারে। কিন্তু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অবশ্যই কি হওয়া উচিত, 5 ppm এর মাঝে 5 ppm হওয়া উচিত। তো এই যে ডিজলভড অক্সিজেন সেটা নির্ণয় করা হয় কীভাবে? ডিজলভড অক্সিজেন নির্ণয় করা হয় সাধারণত হচ্ছে আমাদের কি করা হয়, ওই যে আমাদের নমুনার মধ্যে আমাদের কি করা হয়, আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয়। সেই আয়োডিন দ্রবণ অক্সিজেন দ্বারা হচ্ছে জাহিত হয়ে আমাদের কিসে পরিণত হয়, আমাদের আয়োডিনে পরিণত হয়। আয়োডাইড লবণ অক্সিজেন দ্বারা হচ্ছে কি আমাদের জাহিত হয়ে আমাদের আয়োডিন বিমুক্ত করে। এই আয়োডিনকে যদি পরবর্তীতে Na2S2O3 দ্বারা হচ্ছে আমাদের কি করা হয়, টাইট্রেট করা হয়, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে কি কতটুকু অক্সিজেন ছিল সেটা জানা যায়। যেমন এখানে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করছে আমাদের দুইটা হচ্ছে আয়োডাইড আয়নের সাথে এবং উৎপন্ন করছে 1 মোল আয়োডিন। সে 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে 2 মোল আমাদের সোডিয়াম Na2S2O3 এর সাথে। তাহলে আমি লিখতে পারি 2 মোল S2O3 = হাফ মোল অক্সিজেন। তার মানে হচ্ছে আমাদের কত, হাফ মোল অক্সিজেন মানে কি, অক্সিজেন হচ্ছে আমাদের 32 গ্রাম অক্সিজেন আণবিক ভর, হাফ মোল মানে কি 16 গ্রাম। তাহলে আমি লিখতে পারি 1 মোল S2O3 হচ্ছে কি 8 গ্রাম অফ অক্সিজেন। এখান থেকে কিন্তু আমি কি করতে পারবো, হিসাব করে আমাদের কতটুকু অক্সিজেন অ্যাকচুয়ালি দ্রবীভূত ছিল সেটা কিন্তু আমি বের করতে পারবো। যে কি পরিমাণ আমাদের হচ্ছে Na2S2O3 প্রয়োজন হয়েছে, সেটা থেকে কিন্তু আমি কি করতে পারবো, কতটুকু অক্সিজেন পানিতে দ্রবীভূত ছিল সেটা কিন্তু আমি ppm এককে বের করতে পারবো। এবং ppm এককে যদি বের করে ফেলি, সেটাই কিন্তু হচ্ছে ওই পানির ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন। তো আমাদের আরেকটি মানদণ্ড আমরা পড়লাম ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন।
এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে পানির বিশুদ্ধতার আরেকটি মানদণ্ড, সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, যাকে বলা হয় প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। দেখো কোনো এক স্থানের পানিতে যদি অনেক পরিমাণ আমাদের কি থাকে, জৈব যৌগ থাকে, অনেক পরিমাণ হচ্ছে আমাদের জৈব পদার্থ থাকে, তাহলে সেই জৈব পদার্থকে যদি হচ্ছে আমাদের কি করতে হয়, বিয়োজিত করতে হয়, তাহলে আমাদের কি দরকার হবে, প্রচুর পরিমাণে অণুজীব দরকার হবে। তো সেই অণুজীবগুলো এই জৈব পদার্থকে সম্পূর্ণরূপে বিয়োজিত করতে কি পরিমাণ অক্সিজেন হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে, কি পরিমাণ অক্সিজেন হচ্ছে সেই অণুজীবকে সরবরাহ করতে হবে, আর কি পরিমাণ অক্সিজেন থাকা দরকার সেই অণুজীব কর্তৃক এই যে আমাদের অর্গানিক যে আছে আমাদের ম্যাটারগুলো আছে বা যে জৈব পদার্থগুলো আছে তাদেরকে হচ্ছে আমাদের কি করতে, সম্পূর্ণরূপে বিয়োজিত করতে যে পরিমাণ অণুজীব দরকার সেই অণুজীবের ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কি, সেই অণুজীব কর্তৃক বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ কি বলা হয় কি, বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এখন এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি কে হচ্ছে প্রকাশ করা হয় যে 1 লিটার পানিতে প্রয়োজনীয় অক্সিজেনের মিলিগ্রাম ভর দ্বারা। ঠিক আছে, 1 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে, ঠিক আছে, কত অক্সিজেন মিলিগ্রাম, অক্সিজেনের ভর মিলিগ্রাম এককে প্রকাশ করা হয় এবং 1 লিটার পানিতে সেটা হিসাব করা হয়। ঠিক আছে, তার মানে 1 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে সেটা কি হচ্ছে আমাদের বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের একক কি হবে, মিলিগ্রাম পার লিটার বা পিপিএম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে বিশুদ্ধ পানির বিওডি এর মান সাধারণত থাকে 1 থেকে 3 ppm এর মাঝে। তো বিওডি কিভাবে হিসাব করা হয়, বিওডি হিসাব করা হয়ে থাকে হচ্ছে কি আমাদের ডিজলভড অক্সিজেন হিসাব করার মাঝে। এজন্য কি করা হয়, এজন্য আমাদের ধরো কোনো একটা নমুনা পানি আছে, কোনো একটা জলাশয় আছে, আমাদের নমুনা পানি আছে, সেই জলাশয় থেকে আমাদের কি করা হয়, পানির নমুনাকে নেওয়া হয়, সেই পানির নমুনাকে হচ্ছে আমাদের ডায়ালুট করা হয়। ঠিক আছে, ডায়ালুট করা হয়। তো এই ডায়ালুটেড পানির নমুনার এটা হচ্ছে আমাদের ডায়ালুট করা পানি, নমুনা পানি। ঠিক আছে, ডায়ালুটেড। এই ডায়ালুট করা পানির যে আমাদের হচ্ছে নমুনা, সেই নমুনাতে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে একটা হচ্ছে গিয়ে ডিজলভড অক্সিজেন হিসাব করা হয়। এটাকে বলা হয় ডিজলভড অক্সিজেন ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় ডিজলভড অক্সিজেন হিসাব করার পর তাকে হচ্ছে অণুজীব দিয়ে, তার সাথে হচ্ছে অণুজীব যুক্ত করা হচ্ছে গিয়ে 5 দিন রেখে দেওয়া হয়, 5 days রেখে দেওয়া হয়, এবং তারপর আমাদের হচ্ছে পরবর্তীতে আবার এই পানির হচ্ছে ডিজলভড অক্সিজেন হিসাব করা হয়। এটাকে বলা হয় ডিজলভড অক্সিজেন অফ এফ বা ডিজলভড অক্সিজেন ফাইনাল ডিজলভড অক্সিজেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কতটুকু হচ্ছে কি অক্সিজেন, যে পরিমাণ ডিজলভড অক্সিজেন ছিল শুরুতে তার থেকে কতটুকু অক্সিজেন কি হয়েছে আমাদের অণুজীবের এই পানিকে জারণ করতে খরচ হয়ে গেছে বা অণুজীব কর্তৃক হচ্ছে এই অক্সিজেনটা ব্যবহৃত হয়ে গেছে। তাহলে আমাদের এই যে ডিজলভড অক্সিজেন ফাইনাল এবং ডিজলভড অক্সিজেন ইনিশিয়ালের মাঝে পার্থক্যটা বের করা হয় এবং তাকে হচ্ছে আমাদের কি করা হয়, যেই পরিমাণ ডায়ালুশন করা হয়েছিল, কতটুকু ডায়ালুশন করা হয়েছিল সেই ডায়ালুশন ফ্যাক্টর দ্বারা হচ্ছে গিয়ে আমাদের কি করা হয়, গুণ করা হয় যে কত গুণ ডায়ালুশন করা হয়েছিল। ঠিক আছে, ডায়ালুশন ফ্যাক্টর দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাই, ওই যে আমাদের পানির নমুনা ছিল এই পানির নমুনা আমাদের কি পেয়ে যাই, বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিন্তু আমরা পেয়ে যাই। বিওডি হিসাব করা হয়। তার মানে বিওডি হিসাব করার আসলে পদ্ধতি হচ্ছে কি 5 দিন ব্যবধানে ডিজলভড অক্সিজেন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা বিওডি পেয়ে যাব। আচ্ছা, এইগুলো আমাদের হচ্ছে গিয়ে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপর আমাদের চলে আসে আরেকটা হচ্ছে আমাদের টপিক, সেটা হচ্ছে গিয়ে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা। দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি ছিল, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ছিল যে কোনো একটা স্থানের জৈব যৌগগুলোকে বা জৈব যে হচ্ছে আমাদের ওয়েস্টগুলো ছিল, অর্গানিক ওয়েস্ট বা জৈব পদার্থগুলো যেগুলো ছিল সেগুলোকে যদি বিয়োজন করতে হয় কিসের মাধ্যমে, অণুজীবের মাধ্যমে, তাহলে যে পরিমাণ অক্সিজেন দরকার হবে, প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণটা কি বলা হচ্ছিল, বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সেক্ষেত্রে সিওডিটা কি, সিওডি হলো কোনো একটা পানির নমুনার জৈব এবং অজৈব পদার্থসমূহকে সম্পূর্ণরূপে জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে বলা হয় সিওডি। ঠিক আছে, তার মানে জৈব বা অজৈব দুইটার জন্যই প্রয়োজনীয় যে পরিমাণ অক্সিজেন লাগবে সেইটার পরিমাণকে বলা হচ্ছে সিওডি। প্রতি লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব পদার্থের জারণের জন্য
প্রয়োজনীয় অক্সিজেনের মিলিগ্রাম এককে প্রকাশিত পরিমাণকে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। সিওডি কে হচ্ছে কি করা হয়, 1 লিটারে কত মিলিগ্রাম অক্সিজেন আছে সেটা দ্বারাই কিন্তু সিওডি কে প্রকাশ করা হয়। এই জন্য সিওডির একক কি, মিলিগ্রাম পার লিটার বা ppm। এখন দেখো, যেহেতু সিওডির মধ্যে জৈব উপস্থিত, অজৈব পদার্থ উপস্থিত, অন্যদিকে বিওডি মানে শুধুমাত্র জৈব যৌগ, তার মানে অবশ্যই কি হবে, সিওডির পরিমাণ কি হবে, বিওডি থেকে বেশি হবে। সাধারণত বিশুদ্ধ পানিতে সিওডির সর্বনিম্ন মান হচ্ছে 4 ppm আর সর্বোচ্চ মান হচ্ছে কি 10 ppm। তার মানে সর্বনিম্ন 4 থেকে সর্বোচ্চ 10 পর্যন্ত হচ্ছে কি সিওডি হিসাব করা হয়। এখন সিওডি নির্ণয় করা হয় কিভাবে, দেখো সিওডি নির্ণয় করা হচ্ছে বিওডির মতো নির্ণয় করা যায়। বিওডির মতো হচ্ছে আমরা 5 দিন ব্যবধানে হচ্ছে গিয়ে ডিসলভড অক্সিজেন হিসাব করে আমরা সিওডি নির্ণয় করতে পারি। এছাড়াও সিওডি নির্ণয় করার জন্য কি করা হয়, মাঝে মাঝে হচ্ছে কি আমাদের কি করা হয়, দেখো যেহেতু সিওডিতে আমাদের কি আছে, আমাদের যে জৈব যৌগ বাদেও, তার মানে বিওডি বাদেও তার সাথে কি হচ্ছে অজৈব যৌগ উপস্থিত, সেজন্য সে অজৈব আমাদের যে যৌগটাকে আছে সেটাকে হচ্ছে গিয়ে হিসাব করার জন্য কি করা হয়, কোনো একটা শক্তিশালী জারক যেমন K2Cr2O7 দ্বারা নমুনা পানিটাকে জারিত করা হয়। এবং এক্ষেত্রে পরবর্তীতে যে পরিমাণ K2Cr2O7 অবশিষ্ট থাকে বা জারক অবশিষ্ট থাকে তাকে আবার আমাদের বিজারক FeSO4 দ্বারা টাইট্রেট করা হয় এবং তার মাধ্যমে দেখা যায় যে কতটুকু K2Cr2O7 বাকি ছিল। ঠিক আছে, তার থেকে কতটুকু বাকি ছিল সেটা যদি আমি নির্ণয় করতে পারি FeSO4 দ্বারা টাইট্রেট করে, তাহলে আমি বুঝতে পারবো যে, হিসাব করতে পারবো যে কতটুকু K2Cr2O7 খরচ হয়েছে। ঠিক আছে, এবং সেই কতটুকু K2Cr2O7 মানে আমাদের হচ্ছে গিয়ে অজৈব পদার্থকে জারিত করতে খরচ হয়েছে, সেটা থেকে কিন্তু আমি হচ্ছে গিয়ে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণটা বের করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে যে অজৈব পদার্থ, আর এখানে CH2 দিয়ে এখানে জৈব পদার্থকে হচ্ছে প্রকাশ করা হয়েছে, তার সাথে হচ্ছে আমাদের K2Cr2O7 দ্বারা হচ্ছে তাকে জারিত করা হচ্ছে। এই বিক্রিয়া থেকে কিন্তু আমরা সিওডি বের করতে পারবো। সিওডি হিসাব করার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে আমাদের V2 - V1 × 8 × 1000 × m / x। এখানে V1 হচ্ছে গিয়ে জারক মিশ্রিত পানিতে টাইট্রেট করতে প্রয়োজনীয় বিজারকের আয়তন, আর V2 হচ্ছে গিয়ে বাকি নমুনাকে টাইট্রেট করতে প্রয়োজনীয় বিজারকের আয়তন। ঠিক আছে, আর m হচ্ছে গিয়ে আমাদের বিজারকের ঘনমাত্রা, আর x হচ্ছে গিয়ে পানির নমুনার আয়তন। ঠিক আছে, তো যদিও আমরা এই সূত্রটা সাধারণত ব্যবহার না করে আমরা করতে পারি, তো তবু এই সূত্রটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে সিওডি বের করতে পারি। তো এখন আমরা চলো পানির এই যে বিশুদ্ধতার মানদণ্ড রিলেটেড কয়েকটা হচ্ছে প্রশ্ন সমাধান করি। প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়নকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে সম্পূর্ণরূপে অধক্ষিপ্ত করতে 200 ml আয়তনের পানির নমুনায় 0.02 মোলার ঘনমাত্রায় 5 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন হলো। পানির নমুনাটির খরতা ppm একক হিসাব করো। দেখো, আমার নির্ণয় করতে হবে খরতা। খরতা নির্ণয় করার জন্য আমরা জানি যে কি করা হয়, খরতা নির্ণয় করার জন্য যে আয়ন এক্সচেঞ্জ হিসেবে আমরা কি করি, যে ক্যালসিয়াম আয়নের পরিমাণ নির্ণয় করার হিসাব করার চেষ্টা করি। এখানে সোডিয়াম কার্বনেটকে ব্যবহার করে ক্যালসিয়াম আয়নকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে অধক্ষিপ্ত করা হয়েছে, তাই না? এভাবে অধক্ষিপ্ত করা হয়েছে। আমরা যদি বিক্রিয়াটা আরেকবার দেখি, সোডিয়াম কার্বনেট ভেঙে পরিণত হবে সোডিয়াম আর হচ্ছে গিয়ে কার্বনেট আয়নে। এই কার্বনেট আয়ন পরবর্তীতে ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে আমাদের হচ্ছে গিয়ে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট লবণ। এখন দেখো, এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে, দেখো ক্যালসিয়াম আয়ন 1 মোল ক্যালসিয়াম আয়ন কিন্তু বিক্রিয়া করতেছে কার সাথে, 1 মোল হচ্ছে গিয়ে কার্বনেটের সাথে, তাই না? আবার এই 1 মোল কার্বনেট কিন্তু আসতেছে 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে। তার মানে দেখো 1 মোল ক্যালসিয়াম 2+ = 1 মোল সোডিয়াম কার্বনেট। এখান থেকে আমি লিখতে পারি যে ক্যালসিয়ামের মোল সংখ্যা = সোডিয়ামের মোল সংখ্যা, তাই না? এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি। তো এখান থেকে আমি ক্যালসিয়ামের ঘনমাত্রা যদি বের করতে চাই, ধর হচ্ছে ক্যালসিয়ামের আয়তন কততে আছে, 200 ml, তাই না? তো আমি যদি এখানে বসাই যে ক্যালসিয়ামের মোল সংখ্যা = কি হবে, ক্যালসিয়ামের হচ্ছে গিয়ে
ঘনমাত্রা S অফ ক্যালসিয়াম আয়ন ইন্টু ক্যালসিয়াম আয়নের হচ্ছে গিয়ে আয়তন, ঠিক আছে, বিয়োগ ক্যালসিয়াম আয়ন ইজ ইকুয়াল টু সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.025 মোলার কিন্তু সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে 5 ml। এখান থেকে আমি ক্যালসিয়ামের আয়নের ঘনমাত্রা বের করতে পারি 0.025 ইন্টু হচ্ছে কি আমাদের কত 5 ml দেওয়া আছে, এটাকে আমি লিটারে নিয়ে যাব 10⁻³ ডিভাইডেড বাই ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে বা আমাদের নমুনার আয়তন দেওয়া আছে 200 ml, মানে 200 ইন্টু 10⁻³ ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে ঘনমাত্রা পেয়ে যাব হচ্ছে কি হিসাব করলে 6.25 ইন্টু 10⁻⁴, এটা হচ্ছে আমাদের মোলারিটিতে আসবে। এখান থেকে কিন্তু আমি চাইলেই কিন্তু খুব সহজে আমাদের কি করতে পারবো, এই মোলারিটি থেকে কিন্তু আমি ppm এককে চলে যেতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা বাকিটা কিন্তু শেষ করে নিবা। আমি হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা হিসাব করে দিলাম। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়নের হচ্ছে গিয়ে ঘনমাত্রা। তো এটাকে আমি হচ্ছে গিয়ে পানির খরতা বলতে পারি। এটাকে যখন ppm এককে প্রকাশ করা হবে সেটাকে কিন্তু আমি পানির খরতা কিন্তু আমি বলতে পারি। আচ্ছা, তো এবার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে সেটা হলো কোনো একটি জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যে ওই নমুনার 100 ml নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.0114 মোলার ঘনমাত্রায় 7.5 ml Na2S2O3 দ্রবণ প্রয়োজন হলে পানির DO কত, ঠিক আছে। আমার বের করতে হবে যে দ্রবীভূত অক্সিজেন কতটুকু আছে। এক্ষেত্রে কিন্তু আমরা ডিজলভড অক্সিজেন বের করার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এক্ষেত্রে কি হয়, শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম, তোমরা একটু আগের স্লাইডটা খুলে দেখে নিবা যে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে 1 মোল Na2S2O3 ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 8 গ্রাম অফ অক্সিজেন, ঠিক আছে। 8 গ্রাম অফ হচ্ছে আমাদের অক্সিজেন। তার মানে আমি লিখতে পারি যে এখান থেকে আমি লিখতে পারি যে 1000 ml 1 মোলার Na2S2O3 is equal to 8 গ্রাম অফ অক্সিজেন। এখান থেকে লেখা যায় 1 ml 1 মোলার Na2S2O3, ঠিক আছে। 1 ml মানে কি 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এখানে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে হবে কি 8 মিলিগ্রাম অফ অক্সিজেন। এখান থেকে আমি বের করতে পারবো যে 7.5 ml 0.0114 মোলার Na2S2O3 is equal to 8 into 7.5 into 0.0114 মিলিগ্রাম অক্সিজেন। জাস্ট গুণ করে ফেললে কিন্তু আমি পেয়ে যাবো যে 0.684 মিলিগ্রাম অক্সিজেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন এটা কতটুকুতে 100 ml হচ্ছে কি আমাদের নমুনা নেওয়া হয়েছিল, তার মানে 100 ml হচ্ছে 0.684 মিলিগ্রাম অক্সিজেন, তাই না। তার মানে 100 ml হচ্ছে কি এতটুকু, তাহলে 1000 ml কতটুকু হবে বা 1 লিটারে কতটুকু হবে, 1 লিটারে হবে 0.684 into 1000 ml divided by 100 ml is equal to হচ্ছে গিয়ে 6.84। এককটা কি হবে, মিলিগ্রাম পার লিটার, আচ্ছা, বা এটাকে ppm এককে বলা যায়। মিলিগ্রাম পার লিটার কেন, কারণ এটা ছিল মিলিগ্রাম এককে, আমি এটা 1 লিটারে কতটুকু আছে এটা কিন্তু বের করেছি। আচ্ছা, তো এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ডিজলভড অক্সিজেনের পরিমাণ। তার মানে এই নমুনার ডিজলভড অক্সিজেন বা DO হচ্ছে গিয়ে 6.84 ppm। ppm এককে যদি অক্সিজেনের ঘনমাত্রাটা আমি বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি ডিজলভড অক্সিজেন পেয়ে যাচ্ছি। এবার শেষ যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনা থেকে 50 ml নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.011 মোলার ঘনমাত্রার 8 ml Na2S2O3 দ্রবণ প্রয়োজন হবে।
আবার সেই 50 ml পানি নিয়ে তার সাথে পর্যাপ্ত পরিমাণ অণুজীব যোগ করে 5 দিন রাখার পর অনুরূপভাবে টাইট্রেট করতে 3.4 ml Na2SO3 দ্রবণ প্রয়োজন হলে নমুনা পানিটির বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কত? খেয়াল করো, এক্ষেত্রে কি করা হয়েছে, কোনো একটা জলাশয় থেকে পানি নেওয়া হয়েছে, তার থেকে 50 ml নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই 50 ml-কে প্রথমে একবার টাইট্রেট করতে কিছু পরিমাণ Na2SO2 দ্রবণ প্রয়োজন হয়েছে। তারপর তাকে 5 দিন অণুজীব যোগ করে রেখে দেওয়ার পর আবার টাইট্রেট করতে আবার আমাদের 3.4 ml Na2SO3 প্রয়োজন হয়েছে। ঠিক আছে, একই ঘনমাত্রার। ঠিক আছে, তো আবার আমি এখান থেকে বের করবো এই যে এই নমুনার বিওডি কত। আমরা বিওডি ইকুয়ালটা আমরা বলেছিলাম যে ইকুয়ালটা DO ডিসলভ অক্সিজেন ইনিশিয়াল মাইনাস DOF ফাইনাল ইনটু আমাদের ডাইলুশন ফ্যাক্টর। তো এখানে আমি ইনিশিয়ালি ডিসলভ অক্সিজেন একবার বের করব আর ফাইনাল ডিসলভ অক্সিজেন একবার বের করব, তারপর তাকে ডাইলুশন ফ্যাক্টর মানে কতটুকু নমুনা নেওয়া হয়েছিল সেটাকে আমি কতটুকু ডাইলুট করা হয়েছে, ঠিক আছে, কতটুকু লঘুকরণ করা হয়েছে সেটা দিয়ে গুণ দিলে কিন্তু আমি বিওডি পেয়ে যাব। এখন এক্ষেত্রে আমি দুইবার আলাদা আলাদা করে ডিসলভ অক্সিজেন না হিসাব করে আমি কি করতে পারি, আমি যে কতটুকু সরাসরি ডিসলভ অক্সিজেনের পার্থক্য কিন্তু হিসাব করতে পারি। ঠিক আছে, যেমন এখানে 5 দিন আগে এবং পরে আমাদের Na2SO3 দ্রবণের আয়তনের পার্থক্য আমি এখানে বের করতে পারি যে কতটুকু ছিল, 8 ml মাইনাস 3.4 ml, মানে কতটুকু 4.6 ml, তার মানে 4.6 ml আমাদের পার্থক্য। এখন আমরা ডিসলভ অক্সিজেন হিসাব করি কি হবে, আমরা জানি যে 1 মোল Na2SO3 8 গ্রাম অফ অক্সিজেন। এখান থেকে আমরা এই যে আগের প্রশ্নের মতো লিখতে পারি যে শেষমেশ আসতে পারি কিসে, যে 1 ml 1 মোলার Na2SO3 8 মিলিগ্রাম অফ অক্সিজেন। দেখো 1 ml কিন্তু বলেছি, 1 মোল মানে কি 1 লিটার 1 মোলার, সেখান থেকে আমি 1 ml চলে এসেছি আর এখানে গ্রামটা চলে এসেছে মিলিগ্রাম। তাহলে 1 মোলার জায়গায় আমি যদি বসিয়ে দিই 4.6 ml, মানে 1 ml এর জায়গায় যদি বসিয়ে দিই 4.6 ml আর 1 মোলার জায়গায় বসাবো 0.011 মোলার Na2SO3 is equal to 8 into 4.6 into 0.011 মিলিগ্রাম অফ অক্সিজেন। এটা হিসাব করলে চলে আসে যে কতটুকু 0.4048 মিলিগ্রাম অক্সিজেন। ঠিক আছে, এইটা আমাদের ডিসলভ অক্সিজেনের পার্থক্য। কিন্তু এটা কতটুকুতে, এটা 50 ml। তাহলে আমি যদি বিওডি বের করি, বিওডি ইকুয়াল টু হবে কতটুকু, 1000 ml বা 1 লিটারে কতটুকু আয়তনে ছিল সে আয়তনে বের করতে হবে। তাহলে আমি এটা কত বিওডি কিভাবে বের করবো, 50 ml থাকে কতটুকু, তাহলে 0.4048 মিলিগ্রাম ডিভাইড বাই 50 ml ইন্টু 1 লিটারে কতটুকু ইন্টু 1000 ml ইকুয়াল টু আমরা পেয়ে যাব 8.0996 মিলিগ্রাম পার লিটার, বা কি লিখতে পারি, দেখি লিখতে পারি ppm। এটা কিন্তু ppm এককে বিওডি। তো এইভাবে কিন্তু আমরা বিওডি বের করতে পারি। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আশা করি মোটামুটি আমাদের যে এই অধ্যায়ের যে একটু কঠিন টপিক বলো বা একটু যে টপিকগুলো তোমরা হয়তো আগে খুব একটা ভালো পারতে না বা এই অধ্যায়টা পড়াশোনা আগে পড়া হয়নি, যেমন বিওডি, ঠিক আছে, ডিসলভড অক্সিজেন, সিওডি, এই টপিকগুলো কিন্তু অনেকেরই আগে আনটাচ ছিল। আশা করি এই টপিকগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। তো এই অধ্যায়টি আমাদের শেষ হলো। তো যদি আমরা এই অধ্যায়ের লেকচারটা ভালোভাবে ফলো করি, আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।